প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে আমাদের এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের প্রথম দিক থেকে শুরু করছি অর্থনীতি। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে অর্থনীতি কি, অর্থনৈতিক উৎপত্তি কীভাবে, অর্থনৈতিক জনককে, অর্থনৈতিক বিকাশটা কীভাবে ঘটছে সেভাবে বিশ্বের যা কিছু করছে, মানে আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে অ্যাডাম স্মিথের একটি বই। অর্থনীতি, অর্থনীতি বলতে অর্থধন, টাকা পয়সা, অর্থ করি ইত্যাদি আমরা সাধারণত বুঝে থাকি। আজকে যে অর্থনীতি আমরা পড়ি তা পূর্বে এতটা জটিল ছিল না। আজকে আমরা যে অর্থনীতি পড়ি সেই অর্থনীতিটা একটা জটিল ছিল না। সামান্য বা সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ এবং সরল, স্বাভাবিক। খাবার দাবার, কাপড় চোপড়, বাড়িঘর এসবই মৌলিক চাহিদা ছিল। আমাদের মানুষের মৌলিক চাহিদা কি বর্তমানে? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তারপর হচ্ছে বিনোদন। দ্রব্য সামগ্রী বিনিময়ের নীতি ছিল খুবই সীমিত। তখন কি ছিল? বিনিময় প্রথা ছিল। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র হাতিয়ার। দ্রব্য সামগ্রী বিনিময়ের নীতি ছিল খুব সীমিত। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। সমাজে ছিল না কোনো শ্রেণীভেদ। সমাজে কি ছিল না? কোনো শ্রেণীভেদ ছিল না। অর্থাৎ 10 মিলে করি কাজ, হারি জিতি না। এই ছিল আদিম সমাজের মূল মন্ত্র। মনে রাখবা, উৎপাদন ভোগ ছিল ওই সমাজের প্রধান বিষয়। তাহলে আমি কোন কথাগুলো বলেছি? যে দ্রব্য সামগ্রী বিনিময়ের নীতি ছিল তৎকালীন সময়ে খুব সীমিত। মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র হাতিয়ার। সমাজে ছিল না কোনো শ্রেণীভেদ। আদিম সমাজের মানুষের মূল মন্ত্র ছিল 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিরা। উৎপাদন ও ভোগ ছিল ওই সমাজের প্রধান বিষয়। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে, অর্থাৎ 250 খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিশেষ সরলভাবে আলোচনা করা হতো। আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি তখন সবকিছুই একসাথে পরিচালিত হতো। অর্থনীতি বিষয়ে আলাদা কোনো অস্তিত্ব ছিল না। উৎপাদন, ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকে তখন অর্থনীতি বলা হতো। আদিম সমাজে অর্থনীতি বিষয়ে আলাদা কোনো অস্তিত্ব ছিল না। উৎপাদন, ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকে তখন অর্থনীতি বলা হতো। অর্থনীতি ইংরেজি
ইকোনমিক্স গ্রিক শব্দ ওকোনোমিয়া থেকে এসেছে। অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, আর হিব্রু শব্দ হচ্ছে ইকোনোমিয়া। ওকোনোমিয়া অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা, যাকে বলি ইংরেজিতে আমরা ম্যানেজমেন্ট অব দ্য হাউস হোল্ড। প্লেটো এবং এরিস্টটল এই দুজন ছিলেন গ্রিক সভ্যতার বিখ্যাত দুজন চিন্তাবিদ, দার্শনিক। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাস প্রথা, সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই জায়গাটুকু ইম্পর্টেন্ট প্রশ্ন, অবজেক্টিভ এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে। আমি আবারও বলছি, অর্থনীতি ইংরেজি শব্দ ইকোনমিক্স, গ্রিক শব্দ ওকোনোমিয়া। ওকোনোমিয়া অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট অব দ্য হাউস হোল্ড, মানে গৃহস্থালির ব্যবস্থাপনা। প্লেটো এবং এরিস্টটল ছিলেন দুইজন গ্রিক বিখ্যাত দার্শনিক বা চিন্তাবিদ। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাস প্রথা, সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথম অধ্যায় তো একটু কঠিন লাগবে, আর তোমাদের জন্য তো শব্দগুলো নতুন নতুন শব্দ, কাজে একটু ধীরস্থিরভাবে তোমরা পড়ার চেষ্টা করবে। ঠিক হয়ে যাবে, যে সময় আছে আমাদের হাতে সব ঠিক হয়ে যাবে। প্রাচীন ভারতে চতুর্থ খ্রিস্টাব্দে কৌটিল্যের অর্থশাস্ত্র বৃহত্তর পরিসরে সারা দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সামরিক বিষয়ের উপর আলোকপাত করা হয়। ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত, ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বলা হয় বাণিজ্যবাদ, মার্কেন্টাইলিজম। ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বলা হয় বাণিজ্যবাদ। পরীক্ষা প্রশ্ন আসে, বাণিজ্যবাদ বলতে কি বোঝো? বাণিজ্যবাদের অন্তর্ভুক্ত দেশগুলোর নাম লেখা ইত্যাদি। দেশের ধনসম্পদ বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যের উদ্বৃত্তকরণের লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত এবং খুব সামান্য আমদানি করত। ইংল্যান্ডের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, হীরা ইত্যাদি তারা আমদানি করত। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা সে দেশের মানুষের বিলাসী জীবনযাপন অতিরিক্ত করারও ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ প্রসার করেন। ভূমিবাদ কখনই উৎপাদনশীল খাত। ভূমিবাদীদের মতে কৃষি হচ্ছে একমাত্র উৎপাদনশীল খাত, অন্যদিকে শিল্প বাণিজ্য উভয়ই অনুৎপাদনশীল খাত বলে তারা অভিহিত করত। এইভাবে প্রাচীন ও মধ্যযুগের অর্থনীতি বিষয়ক আলোচনা ক্রমশ নানা বিষয়ের সমন্বয়ে জটিলতা লাভ করতে থাকে। রাজনৈতিক অর্থনৈতিক একটি স্বতন্ত্র বিষয় হিসেবে স্বীকৃতি পায় যখন ইংরেজ অর্থনীতিবিদ বা ইংরেজি অর্থনীতিবিদ বা অর্থনীতির জনক
অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অফ কজেস অফ ওয়েলথ অফ নেশন রচনা করেন। আর এই আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে অ্যাডাম স্মিথের এই বইটি। সংক্ষেপে বলা হয় দ্য ওয়েলথ অফ নেশন। আশা করি তোমরা পাঠটি ভালো করে উপস্থাপন করতে পারছ। আমি আবারও বলছি, পাঠটুকু ভালো করে ধরে নিলাম। আজকের পড়া খুবই সংক্ষিপ্ত আকারে দেব, যেহেতু প্রথম দিন প্রথম অধ্যায়, শব্দগুলিও ত্রুটিপূর্ণ তোমাদের জন্য। মানুষ দ্রব্য সামগ্রী প্রাচীনকালে মানুষের দ্রব্য সামগ্রী বিনিময়ের রীতি ছিল খুবই সীমিত। মানুষ মূলত কায়িক পরিশ্রম কায়িক পরিশ্রম ছিল তৎকালীন সময়ে উৎপাদনের একমাত্র উপকরণ। সমাজে কোনো শ্রেণীভেদ ছিল না। দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিরা, এই ছিল আদিম সমাজের মূল ভিত্তি। উৎপাদন ও ভোগ ছিল আদিম সমাজের প্রধান বিষয়। অতঃপর হযরত মুসা আলাইহিস সালামের আমলে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বই অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছু আলোচনা হতো। আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতিতে তখন একসঙ্গে আলোচনা করা হতো, কোনো শ্রেণী ভেদাভেদ করা থাকত না। অর্থনীতি বিষয়ে আলাদা কোনো অস্তিত্ব ছিল না। উৎপাদন, ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনা বিদ্যাকে তখন তারা অর্থনীতি বলে গণ্য করত। এখন আসো, অর্থনীতি জিনিসটা কোথা থেকে আসছে। অর্থনীতি ইংরেজিতে বলা, বাংলায় হচ্ছে অর্থনীতি, ইংরেজিতে বলতে বলি আমরা ইকোনমিক্স। হিব্রু ভাষা কি বলি, গ্রিক ভাষা কি বলি, ইকোনমিয়া। আর ইকোনমিয়ার অর্থ হচ্ছে গৃহস্থালীর ব্যবস্থাপনা। গৃহস্থালীর ব্যবস্থাপনা। দুজন গ্রিক দার্শনিক বা চিন্তাবিদ, প্লেটো এবং অ্যারিস্টটল, এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা, সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রাচীন ভারতের 4th খ্রিস্টপূর্বে কৌটিল্যের অর্থশাস্ত্রে বৃহত্তর পরিসরে সারা দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সামরিক বিষয়ের উপর আলোকপাত করেন। 16 শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত 16 শতাব্দীর শেষভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের উপর যে প্রসার ঘটে তাকে বলা হতো বাণিজ্যবাদ। দেশের ধন সম্পদ বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্তকরণের লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত এবং যৎ সামান্য আমদানি করত। অষ্টাদশ শতাব্দীর মধ্য দিয়ে ফরাসিরা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন অতিরিক্ত করারও এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদীর বিপক্ষে অবস্থা নিয়ে মতবাদ প্রচার করেন। ভূমিবাদীদের মতে কৃষি হল উৎপাদনশীল খাত। ভূমিবাদীদের মতে কৃষি মানে খনি ও মৎস্য ক্ষেত্র আদি হল উৎপাদনশীল খাত। অন্যদিকে শিল্প বাণিজ্য উভয় অনুৎপাদনশীল খাত হিসাবে মনে করা হতো।
এইভাবেই প্রাচীন এবং মধ্যযুগীয় অর্থনীতি বিষয়ক আলোচনা ক্রমশ নানা বিষয়ে সমন্বয়ে জটিল হতে থাকে। তাই রাজনীতির অর্থনৈতিক একটি স্বতন্ত্র হিসাবে রাজনৈতিক অর্থনীতি একটি স্বতন্ত্র আলাদা বিষয় হিসাবে স্বীকৃতি পায় যখন ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অফ কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন রচনা করেন। বর্তমানে আমরা যে অর্থনৈতিক বই পড়ি তার মূল ভিত্তি হচ্ছে অ্যাডাম স্মিথের একটি ওয়েলথ অফ নেশন। মানুষের তো সমস্যা শেষ নেই, অভাব অসীম, সম্পদ সীমিত। মানুষ যা চায় তা কি সব কিছু পায়? পায় না। মানুষের এই যে না পাওয়া, চাওয়ার নামে অভাব। মানুষের চাওয়া না পাওয়ার অভাব। মানুষের জীবনের অভাবের শেষ নেই। মনে করো তুমি একজন শিক্ষার্থী, ধরো তোমার কাছে 1000 টাকা আছে, তোমার প্যান্ট শার্ট বালু জুতার দরকার। দেখা যাবে তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তোমার কাছে মাত্র 1000 টাকা। তোমার প্রয়োজনীয় টাকার পরিমাণ অনেক কম। অর্থনীতি কি এটাকে বলা হয় সম্পদ দুষ্প্রাপ্যতা, মানে কম, দুষ্প্রাপ্যতা, সহজে যা পাওয়া যায় না। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুসারে পছন্দ বা নির্বাচন করে। পছন্দ করার প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়ের প্রয়োজন থাকতো বলে মনে হয় না। অর্থনীতি শেখায় কীভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়। অর্থাৎ সীমিত সম্পদ দিয়ে আমরা অসীম অভাব কীভাবে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি, সেটাই অর্থনীতি আলোচনা। আরও বলছি যে চাওয়া পাওয়া তো সব কিছু না, চাওয়া অনুযায়ী সব কিছু না পাওয়াই মানুষের মূল সমস্যা। যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে দরকার সম্পদে, কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য বা সেবা দেওয়া সম্ভব। সেজন্যই সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ করা সম্ভব নয়। দুষ্প্রাপ্যতার কারণ এইটাই। সম্পদ অসীম হলে দুষ্প্রাপ্যতা সৃষ্টি হতো না। সম্পদ হচ্ছে সসীম বা নির্দিষ্ট, সীমাবদ্ধ। পৃথিবীর বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যার অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে কি আছে বলতে পারো, সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহারের কষ্টকে গুরুত্ব পায়। যেমন সূর্যের আলো, বাতাস ইত্যাদি প্রকৃতি থেকে পাওয়া যায়, কিন্তু এগুলো পেতে আমাদের তেমন কোনো অর্থ খরচ করতে হয় না। তাই সম্পদ নিয়ে মানুষের সকল অর্থ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব দিয়ে বিবেচনা করে মানুষ এই অভাবগুলো পূরণ করে। অতি প্রয়োজনীয় অভাবগুলো মানসিক অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে থাকে। আর এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। কাজেই আমরা আশা করি যে অধ্যায়গুলো আমরা পড়েছি বেশ ভালোভাবে করতে চেষ্টা করছি, তোমরা সেগুলো ভালোভাবে করার চেষ্টা করবা।